আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শিওর শর্ট সিরিজের একটা এমসিকিউ ক্লাসে। আজকে আমরা তোমাদের 11 অধ্যায় জীবে প্রজননের এমসিকিউ পড়ব। আমি একটু বলে নিতে চাই যে একই ক্লাসের সকল এমসিকিউ তখনই কভার হবে যখন হচ্ছে তুমি পুরো বইটা পড়েছো। সাধারণত এমসিকিউ গুলো বোর্ডে কিন্তু কখনোই রিপিট ওভাবে আসে না, একটু ঘুরায় পেঁচায় আসে, বা যেখান থেকে আগের বছর আসছিল ওই সেম টাইপের অন্য উদাহরণটা আসে। সো সবার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এই স্লাইডটা তো বিশাল বড়, মানে সবগুলো বোর্ড এমসিকিউ এখানে কভার করা হয়েছে। তো আমি সবার আগে যে কাজটা করব, এমসিকিউ প্র্যাকটিসে না গিয়ে বই থেকে তোমরা কিভাবে খুব সহজেই এমসিকিউ পড়লে এমসিকিউ কমন পেয়ে যাবা সেটা আগে দেখাই দিব, কারণ আমার কাছে মনে হয় এটা বেশি হেল্পফুল এবং এটা বেশি টাইম সেভিং। সো আমরা প্রথমে একটু বইতে চলে যাই। এটা আমাদের অধ্যায় স্টার্ট হচ্ছে। সো এই জায়গাতে অধ্যায়ের গুরুত্ব এটা গেল। এরপরে এইখান থেকে দেখো লেখা আছে জীবে প্রজননের ধারণা ও গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা এখন একটু বোঝো, এই যে জীবে প্রজননের ধারণা এবং গুরুত্বের মধ্যে এমন কিছু বেসিক কনসেপ্ট আছে, যেরকম জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয় মিওসিসের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু মিওসিসে কিন্তু মানে জনন কোষে কিন্তু কখনোই মিওসিস হয় না, সবসময় জনন মাতৃকোষে মিওসিস হয় এবং সেখান থেকে জনন কোষ তৈরি হয়। দুটো জনন কোষ, সেটা স্ত্রী জনন কোষ এবং হচ্ছে পুং জনন কোষ একত্রে মিলিত হয়ে আমাদের হচ্ছে জাইগোট তৈরি হয়। এই সকল কিছু বেসিক কথাবার্তা আমাদের এই জায়গাতে হচ্ছে আছে। ঠিক আছে, এই এই জায়গাটা। সো এই জায়গাটা পুরোটা রিডিং দিলে যে ঘটনাটা ঘটবে, তুমি অনেক এমসিকিউ পারবা না, কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসবে না, কিন্তু তোমার বেসিক কনসেপ্টটা বিল্ড আপ হতে সাহায্য হবে। সো এই জায়গা থেকে আসলে খুব একটা বেশি দাগানোর কিছু নাই। আর তোমরা জানো যে সরলতম জীব বলতে আমরা মনেরা রাজ্যের জীবগুলাকে বুঝি, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এই টাইপ অফ জীবগুলাকে বুঝি, সেটার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের 11.1 যে অংশটা ছিল সেই অংশটা শুধু একটু রিডিং পড়লেই হবে, আমরা কিছু কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো। এরপর আমরা চলে আসি আমাদের উদ্ভিদের প্রজনন অংশে। এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। প্রথমত, একটা ফুল কি, এটা ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, তোমরা যে সিকিউ সিরিজ ছিল সেখানে আমি এটা বলেছি। এবং এই 5টা স্তবকের মধ্যে আমাদের কিন্তু মেনলি পুংস্তবক এবং স্ত্রী স্তবক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন পড়বো যে সম্পূর্ণ ফুল হচ্ছে, মানে সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা এবং ধুতুরা। আমার মনে হয় আমি অন্য কালি দিয়ে লিখি। সম্পূর্ণ সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা এবং ধুতুরা। তো এখন একটা জিনিস বুঝাই যে এইটা আমার কাছে মনে হয় যাদের কম টাইম আছে তারা বইয়ের মধ্যে ভেবে দাগিয়ে নিতে পারো, পুরাটা অবশ্যই দাগাতে যাবে না। আর যাদের একটু বেশি টাইম আছে বা আসলে এইটাই করাটা বুদ্ধিমানের পরিচয় হবে, একটা নোট খাতা নিয়ে সম্পূর্ণ ফুল জবা ধুতুরা, তারপর হচ্ছে আমার অসম্পূর্ণ ফুল, তার নাম কি, লাউ কুমড়া। এভাবে যদি তুমি একটু লিখে লিখে রাখো তাহলে দেখবা যে মানে এই জিনিসগুলো পরে আসলে কাজে লাগে, বাট পরে কাজে লাগার ব্যাপার না, এসএসসি তেও আমাদের এই জিনিসটা হচ্ছে অনেক হেল্প হবে। হ্যাঁ, তো এখানে মনে রাখবো কিভাবে, এটা যদি আমি একটু বলে দিই। সম্পূর্ণ ফুল মানে হচ্ছে যেই ফুলের 5টা অংশ আছে, অসম্পূর্ণ ফুল মানে 5টার মধ্যে যে কোনো একটা অংশ না থাকতে পারে, দুটো অংশ না থাকতে পারে। তো দেখা যায় যে যেই ফুলগুলো শুধু পুরুষ ফুল হয় অথবা মেয়ে ফুল হয় তাদেরকে আমরা অসম্পূর্ণ ফুল বেশি বলে থাকি। যেরকম হচ্ছে লাউ এবং কুমড়া, একটা ফুল হয় পুরুষ ফুল হয় মানে শুধু পুংস্তবক থাকে, অথবা এটাতে শুধু স্ত্রী স্তবক থাকে, দুটো স্তবক একসাথে থাকে না। এবং লাউ এবং কুমড়া কিন্তু দেখতে একই রকমের, এরা একই ফ্যামিলির অন্তর্ভুক্ত। হ্যাঁ, সো এদের উদাহরণটা একসাথে মনে রাখাটা খুব সহজ। এরপরে হচ্ছে বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক ফুল, যেরকম হচ্ছে জবা, কুমড়া, মানে তোমরা দেখবা যে জবা ফুলের বৃন্ত বা বোটা আছে এবং কুমড়া ফুলেরও বৃন্ত বা বোটা আছে। এবং বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল, হাতিসুর, এটা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। সো এটা খুবই অপরিচিত একটা ফুল, সো তোমরা এটা মনে রাখতে পারো যে হাতির যে সুর আছে সেই সুরের তো বৃন্ত থাকবে না, অবভিয়াসলি বোটা থাকবে না, সো হাতির সুরটা হচ্ছে বৃন্তহীন ফুল। এরপরে হচ্ছে আমাদের উভলিঙ্গ ফুল, মানে যেখানে আমাদের পুংএবং স্ত্রী স্তবক থাকবে, এই উদাহরণটা অবশ্যই এই উদাহরণের সাথে সিমিলার হবে। কেন? কারণ আমি বললাম যে 5টা স্তবকই থাকবে, সেটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ ফুলের উদাহরণ। সো 5টা স্তবক থাকবে মানে খুবই অবভিয়াস ব্যাপার যে সেখানে হচ্ছে পুং এবং স্ত্রী স্তবক দুটোই থাকবে, এবং পুং এবং স্ত্রী স্তবক দুটো থাকার মানে হচ্ছে উভয়লিঙ্গ ফুল। সো উভয়লিঙ্গ ফুলের উদাহরণ যা, সম্পূর্ণ ফুলের উদাহরণও তাই। আবার সেম ভাবে একটা স্তবক থাকবে, সেটার উদাহরণ হচ্ছে লাউ কুমড়া,
কারণ এটা হচ্ছে অসম্পূর্ণ ফুলের উদাহরণ। আর দুটোই থাকে না, অনেক ফুলে থাকে যে দুটোই থাকে না, তাদের প্রজননটা অন্যভাবে হয়। তাদের প্রজননটা পাতা দিয়ে হতে পারে, মূল দিয়ে হতে পারে, গাছে মানে অঙ্গজ প্রজনন হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। সেটা হচ্ছে আমাদের ক্লিফ ফুল বা হচ্ছে নিউটার ফুল ফ্লাওয়ার বলে। এটার উদাহরণটা আর এখানে আমাদের দেয় নাই, যেহেতু এগুলো খুব রেয়ার এক্সাম্পল, সো এটা দেয় নাই। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এইভাবে যদি একটু একটু লিখে রাখি, সম্পূর্ণ ফুল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা হচ্ছে উভলিঙ্গ ফুল, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বা হচ্ছে একলিঙ্গ ফুল, এভাবে যদি লিখে রেখে রাখি তাহলে খুবই সহজ। দেখছো, এই অংশটা কিন্তু পড়া আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসি ফুলের বিভিন্ন অংশে। এখানে আমি একটু বলে নিতে চাই, ফুলের বিভিন্ন অংশের মধ্যে তোমাকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ারের যে ছবিটা আছে, এই ছবিটা দেখে তোমাকে আগে বিস্তারিত জানতে হবে যে বৃত্তাংশ যখন একত্রিত হয় তখন সেটাকে বৃতি বলে। তারপরে হচ্ছে আমাদের পাপড়ি বা দলাংশ যখন একত্রিত হয় তখন সেটাকে দলমণ্ডল বলে। তারপরে অনেকগুলো পুংকেশর একসাথে হলে সেটাকে পুংস্তবক বলে। এবং এই সবগুলোর ইংলিশ টার্মটা সহ জানতে হবে, ঠিক আছে, এবং কোনটা কোন অংশ জানতে হবে। এরপরে এই প্রত্যেকটা অংশের মানে এই 5টা অংশের কাজ আছে। যেরকম বৃতি কি, সবুজ, তার মানে ও অবশ্যই সালোক সংশ্লেষণ করতে পারবে। অপরপক্ষে ফুলের পাপড়িগুলো রেয়ারলি সবুজ হয়, পাপড়ি ফুল আসলে খুব সবুজ, খুব কম ফুলই হয়। সো রঙিন ফুল আসলে পরাগায়নে হেল্প করে, কালার দিয়ে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, সো এই ব্যাপারটা হচ্ছে এখানে আমরা দেখব, এই ব্যাপারটা বুঝবো। এবং এই ফুলের যেই মানে চিহ্নিতকরণ, এটা আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো ফুলের চিহ্নিতকরণে দেখবা যে ড্রয়িং এর একটা ভিডিওতে আমি খুব সুন্দর করে এটা বলেছি, ওটা প্লিজ তোমরা শিখবা, কারণ ওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমি ওখানেও বলেছি যে ইংলিশ টার্মগুলো তোমরা সহজ শিখবা, ঠিক আছে। সো এই অংশ থেকে মেনলি এই 5টা অংশের কাজ এবং চিহ্নিতকরণটা আমাদের এমসিকিউতে অনেক সময় কি এমসিকিউ থাকে বলো তো? আমাদের কিছু এমসিকিউ থাকে না, উদ্দীপক সহ এমসিকিউ, ওগুলোতে আমাদের কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এগুলো তো সব আমাদের পুংস্তবকেরই বিভিন্ন অংশের কথা বলেছে। এরপর আমরা চলে যাচ্ছি একগুচ্ছ আর দ্বিগুচ্ছ আর বহুগুচ্ছ ফুলের মধ্যে। সো যখন পরাগদণ্ডগুলো একসাথে লেগে থাকে তখন তাকে হচ্ছে, বা এক গুচ্ছে থাকে তখন তাকে একগুচ্ছ বলে। এবং তার উদাহরণ হচ্ছে জবা ফুল। তোমরা দেখছো জবা ফুলের মাথার উপরে অনেকগুলো একসাথে কিন্তু লেগে থাকে। এবং দ্বিগুচ্ছের উদাহরণ হচ্ছে মটর, আর বহুগুচ্ছের উদাহরণ হচ্ছে শিমুল। তোমাদেরকে এগুলো একটু দাগিয়ে নিয়ে বা ওই যে বললাম নোট করে জাস্ট একগুচ্ছ উদাহরণ কি, দ্বিগুচ্ছ উদাহরণ কি, বহুগুচ্ছ উদাহরণ কি একটু পড়ে ফেলতে হবে। এরপরে অনেক সময় দেখা যায় যে পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে যুক্তধানী বা সিনজেনেসিয়াস বলে, অথবা মুক্ত অবস্থায় থাকলে এবং হচ্ছে যদি এটা একটু বুঝো, পরাগধানীগুলো নিজেদের মধ্যে যুক্ত থাকতে পারে। আর আরেকটা হচ্ছে পরাগধানী দলমণ্ডলের সাথে যুক্ত আছে। পরাগধানী যদি দলমণ্ডলের সাথে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে দললগ্ন। হ্যাঁ, মানে পরাগধানী নিজেদের মধ্যে যুক্ত নাই, বা প্রত্যেকটা পরাগধানী পাপড়ির সাথে লেগে আছে। এরকম অনেক ফ্লাওয়ার আছে প্রত্যেকটা পরাগধানী পাপড়ির সাথে লেগে থাকে, সেটার উদাহরণ হচ্ছে ধুতরা। সো এখান থেকে উদাহরণগুলো অবশ্যই পড়ে ফেলতে হবে এমসিকিউর জন্য। আমি এখানে একটু মার্ক করতে চাই, এই অংশটার উদাহরণ একটু কম ইম্পর্টেন্ট বাট চলে আসতে পারে। আচ্ছা, গেল। সো এরপরে আমরা চলে আসি আমাদের নিচের অংশ। এখানে কোনগুলো কি সেগুলো বলেছে। এই যুক্ত গর্ভপত্রী, বিযুক্ত গর্ভপত্রী সেম, গর্ভকেশরগুলো একসাথে যুক্ত থাকতে পারে, আলাদা থাকতে পারে, বাট এখানে উদাহরণটা নাই। আচ্ছা, গেল। এরপরে তোমাদেরকে দেখাই পুষ্পমঞ্জুরি। এখানে রেসিমোস কি, সাইমোস কি, খালি এটা জানলেই হবে। সো আই হোপ যে এটা তোমরা জানবা, এটা আমি বলতেছি না। আচ্ছা, পরপরাগায়ন কি, স্বপরাগায়ন কি? মূলত পরপরাগায়নের বৈশিষ্ট্য কি? বিশেষ করে পরপরাগায়ন, স্বপরাগায়ন হলে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, নতুন কোনো বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না, এবং এই কারণে কিন্তু তারা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যেতে পারে, কারণ সময়ের সাথে সাথে তারা নতুন ক্যারেক্টার সৃষ্টি করছে না। সো সময়ের সাথে সাথে কিন্তু তারা বিলুপ্ত হয়ে যেতে পারে। আর পরপরাগায়নের ক্ষেত্রে আমাদের নতুন নতুন ক্যারেক্টার তৈরি হচ্ছে, নতুন ঘটনা ঘটতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু পরপরাগায়ন আমাদের ভালো একটা ভূমিকা পালন করতেছে প্রজাতির মানে প্রজাতির বিলুপ্ত রক্ষাকরণে, মানে যেন প্রজাতি বিলুপ্ত হয়ে না যায়, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি, এগুলো এমনি জানতে হবে। আচ্ছা, পরপরাগায়নের উদাহরণ হচ্ছে শিমুল এবং পেঁপে। এত যে ইম্পর্টেন্ট, মানে কি লেভেলের ইম্পর্টেন্ট তোমরা মানে ভাবতেও পারবা না। এটা দিয়ে এমসিকিউ লাগবে, আবার হচ্ছে সিকিউ লাগবে। অন্য কিচ্ছু না পড়লে এই অধ্যায়ের
স্বপরাগায়নের উদাহরণ এবং পরপরাগায়নের উদাহরণ মাস্ট মাস্ট পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এবং এইটাও হচ্ছে সুন্দর করে লিখে ফেলতে পারো, যে নোট খাতাটা করছো না, ওই নোট খাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু লিখে ফেলতে পারো। আচ্ছা, গেল। এরপরে পরাগায়নের মাধ্যমে যে স্থানান্তর হয়, এখানে আমরা কিছু কিছু জিনিস দেখব, যে পতঙ্গ পরাগী যারা, দেখো এখানে সবগুলোই পড়তে হবে। এই অংশ থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, আমি একদম মানে উল্লেখ করে বলে দিচ্ছি যে এই অংশ থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে। সেটা কি, যে যারা পতঙ্গ পরাগী, মানে যারা পতঙ্গকে অ্যাট্রাক্ট করবে, অবশ্যই তাদের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। এবার তুমি লজিক দিয়ে চিন্তা করো, একটা পতঙ্গ পরাগী ফুল, তাকে অবশ্যই রঙিন হতে হবে, ঠিক আছে? এই যে দেখো আমি মাথায় যেরকম এরকম লাগাইছি, এরকম কিছু একটা রঙিন কিছু লাগাতে হবে। বা তোমার হচ্ছে তার ফুলের মধুগ্রন্থিটা বড় হতে হবে, মধু বেশি থাকতে হবে, তাহলে না আসবে, ঠিক আছে? একটা পতঙ্গ, না হলে তো আসবে না তার কাছে। আচ্ছা, এরপরে হচ্ছে এবং হচ্ছে তার পরাগরেণু, গর্ভমুণ্ড আঠালো, সুগন্ধ, মানে একটা পতঙ্গকে অ্যাট্রাক্ট করার জন্য যা যা দরকার সবকিছু তার থাকতে হবে। এবং সাথে সাথে আমরা অবশ্যই উদাহরণটা পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে চলে আসি বায়ু পরাগী। এখন দেখো, যারা বাতাসের মাধ্যমে পরিবহন করতেছে তাদের তো এত কালারফুল না হলেও চলবে, তাই না? সুগন্ধ দরকার নেই, কারণ তারা বাতাসের মধ্যে, তো তাদের যেটা হতে হবে, এদের এগুলো হচ্ছে হালকা হতে হয়, মানে ওয়েটটা অনেক কম হতে হয়। এবং আরেকটা জিনিস, এটার উদাহরণ সব সময় এত বেশি ইম্পর্টেন্ট, এই ধান হচ্ছে বায়ু পরাগীর উদাহরণ। হ্যাঁ, আর পানি পরাগীর যে উদাহরণ আছে সেটা হচ্ছে পাতা শ্যাওলা, এবং সেটাও অনেকটা বায়ু পরাগীর মতোই, বাট হচ্ছে এটা আকারে অনেক ক্ষুদ্র হয়। আর এগুলো হচ্ছে আঠালো হয়, শাখান্বিত হয়, মানে চারিদিকে ছড়াই থাকে, যেন খুব সহজে বাতাস ওকে নিয়ে যেতে পারে, মানে ওপেন ফর অল এরকম টাইপ অফ। হ্যাঁ, আর হচ্ছে পানি পরাগী যেটা, সেটা হচ্ছে ছোট হয়, কারণ তাকে হচ্ছে ভাসতে হবে। ওকে, আচ্ছা। তো এই দেখো, পানি পরাগীর উদাহরণ হচ্ছে আমাদের পাতা শ্যাওলা, এবং হচ্ছে বায়ু পরাগীর উদাহরণ হচ্ছে আমাদের ধান। খুবই ইম্পর্টেন্ট, সবাই অবশ্যই পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাণী পরাগী। একটা হচ্ছে পতঙ্গ পরাগী আর একটা হচ্ছে প্রাণী পরাগী। প্রাণী পরাগী হচ্ছে মানে প্রাণীরা ওইটা খাইতে যাবে, গিয়ে কোনো ধরনের একটা পরাগায়ন করবে সেটা, এবং সেটার উদাহরণ হচ্ছে কদম, শিমুল। হ্যাঁ, মানে হচ্ছে দেখবা বড় বড় প্রাণীরা কিন্তু হচ্ছে ঠুকাই ঠুকাই, মানে বড় বড় প্রাণী বলতে আমরা কি বুঝাচ্ছি, পাখি বুঝাচ্ছি, ওরা কিন্তু যে কদম, শিমুল এই গাছগুলোতে থাকে। সো এইগুলা কিন্তু ওরা ওইখানে পরাগায়নটা করে। আচ্ছা, তাহলে এগুলো বুঝতে পারছো যে এই অধ্যায় থেকে এগুলো যদি নোট করে ফেলো, তোমার অর্ধেকের বেশি 80% এমসিকিউ ওখানে শেষ। আচ্ছা, এখন দেখো, যখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি পড়বা, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি পড়বা, আমি সিকিউ সিরিজে বলেছি যে এটা সৃজনশীলের জন্য হাউ মাচ লেভেল অফ ইম্পর্টেন্ট। সো এটা যেহেতু সৃজনশীলের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এইটা আমাদের আসলে ওখানেই সৃজনশীল যখন পড়ছি তখনই হয়ে যাচ্ছে। সো আমাদের খুব একটা বেশি মানে নলেজ আসলে এখানে দরকার নেই আলাদা করে। একটা লাইন আমি সবসময় বলি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এইটা মানে সেই লেভেলের একটা হচ্ছে ইম্পর্টেন্ট এমসিকিউ। পরাগরেণু দিয়েই আলটিমেটলি, এই যে দেখো পরাগরেণু, ওকে দিয়ে পুং গ্যামেটোফাইট তৈরি হয়েছে। এই সেম লাইন তোমরা অনেকগুলোতে পাবা। ওই দেখলা যে পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, আবার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির ক্ষেত্রেও তোমরা হচ্ছে এই সেম লাইনটা পাবা। কই গেল, এই সেম লাইনটা এখানেও আছে, যে মানে এখানকার প্রথম যে কোষটা সেটা কি, তারপরে এই যে, আচ্ছা আমি লাইনটা মেবি এখন খুঁজে পাচ্ছি না, বাট তোমরা একটু খুঁজে দেখো যে এই লাইনটাও আছে, যে আমাদের স্ত্রী গ্যামেটোফাইট যে উৎপত্তি হয় সেটার জন্য, আচ্ছা এই যে এখানে আছে যে ভ্রূণপোষক কলার একটা কোষ যে সামান্য বড় হয়, সেটাই কিন্তু আমাদের হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। ঠিক আছে, এটা একটু বড় করে লিখে রাখছে নতুন এডিশনের বইটাতে। আচ্ছা, এবং এখানে হচ্ছে কোন কোন স্ত্রী গ্যামেটোফাইটে কি কি কোষ থাকে সেগুলো বলেছে, এগুলো তোমাদের অলরেডি সিকিউর মধ্যে পড়া হয়ে যাওয়া উচিত। এরপরে হচ্ছে নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়া অ্যাজ ইট ইজ নর্মাল, মানে এর মধ্যে তুমি এমনি এই প্রক্রিয়াটা তুমি জানো, সো এগুলো নিয়ে নতুন কিছু বলার নাই। এখানে তোমাকে ট্রিপ্লয়েড মানে যে শস্য, এটা হচ্ছে অ্যান্ড্রোস্পার্ম, শস্যের এখানে ইংলিশ বলতেছে অ্যান্ড্রোস্পার্ম, এবং ট্রিপ্লয়েডটা পুং জনন কোষ এবং গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যে ট্রিপ্লয়েড তৈরি করে, এটা তোমাকে জানতে হবে। একটা তো ডিপ্লয়েড তৈরি করে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে, আরেকটা যে শুক্রাণু বা পুং জনন কোষ আছে সে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড ডাবল ফার্টিলাইজেশন করে
বা ট্রিপ্লয়েড তৈরি করে, যেটা হচ্ছে শস্য। ঠিক আছে, এইটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, এটা নিয়েও এমসিকিউতে অনেক বেশি প্যাচাই কিন্তু। আচ্ছা গেল। সো এই যে আরেকটা লাইন চলে আসছে, স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা? এই যে জাইগোট কোষটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এইটা আবার সেম এমসিকিউর জন্য হাই লেভেলের ইম্পর্টেন্ট, এটা কিন্তু আবার ক মার্কের জন্য চলে আসতে পারে। এখানে আর তেমন কিছু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না। ফলের উৎপত্তি, এখানে বিভিন্ন ফলের নাম আছে, এটা দরকার নাই। আচ্ছা এখানে আমরা পড়ে ফেলবো প্রকৃত ফল কাকে বলে, অপ্রকৃত ফল কাকে বলে, এবং প্রকৃত ফলের উদাহরণ, অপ্রকৃত ফলের উদাহরণ। আর অপ্রকৃত ফলকে 3 ভাগে ভাগ করা যায়, জাস্ট 3 ভাগে ভাগ করা যায় এটা জানলেই হবে, যে অপ্রকৃত ফলকে 3 ভাগে ভাগ করা যায়, গুচ্ছ, সরল এবং হচ্ছে যৌগিক ফল। ব্যাস, এর বেশি কিছু জানার দরকার নেই, ডিটেলস এখানে আর লেখে নাই। আচ্ছা এবার আসি প্রাণীর প্রজনন। বিগত বছরগুলোর এমসিকিউতে সব থেকে বেশি এই অধ্যায় থেকে যে অংশ থেকে এমসিকিউ আসতে দেখা গিয়েছে, সেগুলো হচ্ছে উদাহরণের থেকেও বেশি আসতে দেখা গিয়েছে। সেটা হচ্ছে অবভিয়াসলি এই অযৌন প্রজনন, নিষেক, এইগুলো নিয়ে কথাবার্তা নেই, এগুলো তোমরা জানো। এখানে এমনি বহির্নিষেক হয় হচ্ছে মাছ এবং ব্যাঙে, আর অন্তর্নিষেক হয় হচ্ছে ডাঙায় বসবাসকারী প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য। এইটা তোমরা খালি একটু জেনে নিবা। মানে বহির্নিষেক হচ্ছে পানিতে যারা বাস করে তাদের হয়, আর অন্তর্নিষেক হচ্ছে যারা স্থলে বাস করে তাদের হয়। কথা সেটা না, এই অধ্যায়ের সবচেয়ে ভেজাইলা জায়গা হচ্ছে এইটা, মানব প্রজননে হরমোনের ভূমিকা। এই অংশটা যেহেতু সিকিউতে আসেই না, হঠাৎ করে কোনো একটা বোর্ডে আসে যে হরমোনের ভূমিকা লেখো, সো এই অংশটাই, পুরো অংশটা, এই হরমোনের পুরো অংশটা আসলে সিকিউ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি অনেকগুলা হচ্ছে এমসিকিউ তোমাদেরকে সলভ করানোর সময় দেখাবো যে কি লেভেলের এমসিকিউ হচ্ছে এখান থেকে আসছে। এখন এই জায়গাটা আমি প্রেফার করি, আমি তোমাদেরকে পড়াইতেই পারি, এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ, বাট এই জায়গাটা নোট করাটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল করো, এখানে হরমোনের নামগুলো বলার পরে কিন্তু কোনো ধরনের কোন হরমোনে কি কাজ করে একটা কোনো পয়েন্ট করে করে লেখা নাই, ঠিক আছে? তো আমি একটু তোমাকে পড়ে বলতেছি, তোমরা একটু শুনো। প্রথমে পিটুইটারি গ্রন্থির কথা বলছে, যে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের উদ্দীপক হরমোন এবং উৎপাদক হরমোন নিঃসরিত হয়। এই হরমোনগুলো জনন গ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে, মাতৃদেহে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এগুলো জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। তোমরা একটু খেয়াল করো, এই অংশ পর্যন্ত তোমরা একটু নিজের থেকে দাগাই নিবা, আমিও দাগাই দিচ্ছি, সমস্যা নাই। এবং এখান থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরিত হয়, এবং এগুলা হচ্ছে কি কি কাজ করে এই পর্যন্ত। এরপর হচ্ছে অ্যাড্রিনালিল গ্রন্থি থেকে বা অ্যাডরেনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিছু হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি করে, যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে, এটা একটা গেল। তারপর হচ্ছে শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসরিত হয়, ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসরিত হয়, এবং লাস্টে হচ্ছে ডিম্বাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা এটা একসাথে যাবে। এবং অমরা থেকে নিঃসরিত যে দুটো হরমোন আছে, এগুলো হচ্ছে আমাদের এই কাজ করে। তোমরা এভাবে এই অংশটা একটু দাগাই নিও, কারণ এটা এত বেশি কনজাস্টেড ভাবে একটা বইয়ের মধ্যে লিখছে, এটা লেখা উচিত ছিল এভাবে লাইন বাই লাইন আলাদা করে, যে পিটুইটারি গ্রন্থির কাজ এতটুকু, পিটুইটারি গ্রন্থি থেকে অনেক ধরনের হরমোন রিলিজ হয়, তাই বইতে স্পেসিফিক্যালি কোনো নাম উল্লেখ করে না, যেহেতু এটা আসলে অনেক বড় পড়ার একটা হচ্ছে সারমর্ম, যেরকম আমরা একটা বড় কবিতার 2 লাইনে সারমর্ম লিখি, এটা হচ্ছে এক্স্যাক্টলি ওইরকম একটা জিনিস। তো এই হরমোনগুলো বিভিন্ন জনন গ্রন্থির যে কাজগুলো করে, সেগুলা অনেক কাজ এগুলা করে। থাইরয়েড থেকে থাইরক্সিন, এবং সেগুলা কি কি করে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি করে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং হচ্ছে অ্যান্ড্রোজেন কি কি করে, এইটা এইভাবে একটু পড়ে নিতে হবে। মানে এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে আসলে আমি তোমাকে কি বুঝাবো, এখানে এক্স্যাক্টলি তোমাকে টার্মগুলো মনে রাখতে হবে বাংলা ভাষায়, ঠিক আছে? এখানে বোঝার মতো একটা আছে যে শুক্রাশয়, তোমরা এটা জানো অলরেডি, যে এটা ছেলেদের যেহেতু অঙ্গের একটা অংশ, তো ছেলেদের লক্ষণ যেগুলো সেগুলোতে হেল্প করবে। আর ডিম্বাশয় যেহেতু একটা মেয়েদের অঙ্গ, সো ওখান থেকে আমাদের বাকি হরমোনগুলো সেই মানে মেয়েদের রিলেটেড কাজগুলো করবে। এটা ছাড়া আর স্পেশালি এখানে বোঝানো কিছু না, এখানকার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা, মানে আমি বলবো যে ভিডিওটা এখানে থেমে যাক, এবং আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, যারা এই টাইমে ভিডিওটা দেখতেছো, ট্রাস্ট মি, তোমার পরীক্ষায় এই অংশ থেকে একটা এমসিকিউ আসবে,
মানে তোমরা যে বলো যে আপু কোন কোন অংশ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় এসে বসে আছে। এবং এটা ডাজেন্ট ম্যাটার তুমি 26-এর স্টুডেন্ট দেখতেছো, ডাজেন্ট ম্যাটার, আসবে। 27-এর দেখতেছো, আসবে। 28, 29, 30, 31, 32, 50, 60, 70, এই বই যদি চেঞ্জ না হয় এখান থেকে আসবেই। বুঝতে পারছো? তো সারা জীবন এখান থেকে একটা এমসিকিউ আসবে। তো আমি বলবো এই অংশটা আগেই পড়ার জন্য উদ্গ্রীব না হয়ে এটা বারবার পড়তে পড়তে এটা হচ্ছে মেমোরাইজটা আসলে হবে। আচ্ছা, গেল। সো মানে বলে দিছি কিন্তু এই অধ্যায় থেকে কোন অংশ থেকে শিওর শর্ট এমসিকিউ আসবে, এই যে শিওর শর্ট নাম তো, সো শিওর শর্ট বলে দিছি যে কোন অংশ থেকে এমসিকিউ আসবে। এরপরে হচ্ছে এখানে বয়সন্ধিকালে কিছু লক্ষণ, এগুলো তোমরা জানো, এগুলো জাস্ট রিডিং দিও। বয়সন্ধিকালে মেয়েদের হচ্ছে প্রজনন ক্ষমতা মানে কত বছর পরে লাভ করে, তারপর হচ্ছে ঋতু স্রাব চক্র চলতে থাকে, এবং মেনোপজ কখন হয়, এগুলো এমসিকিউর জন্য প্রায় সময় বোর্ড পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে। সো এগুলো তোমরা একটা পড়বা। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে ভ্রূণের বিকাশ, এই অংশটা আমি বলেছিলাম ভ্রূণের যে অংশটা, এই পুরো অংশটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এই যে আমরা চলে যাই একটু, এই অংশটা, এই অংশটা থেকে আবার এমসিকিউ আসে। এই অংশটা থেকে সিকিউ আসতে দেখা গেছে, বাট এমসিকিউ আসে যে 8 সপ্তাহ পরে হচ্ছে ভ্রূণের অবস্থাটা কেমন হয়, তারপরে হচ্ছে আমাদের 16 কোষ বিশিষ্ট গঠন কতদিন পরে দেখা যায়, তারপর হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয় কত সপ্তাহে, কত নম্বর দিনে, এরকম বিভিন্ন ভাবে কোশ্চিনটা ঘুরায় পেঁচায় বিভিন্ন সময় আসে, কখনো দিন আসে, কখনো সপ্তাহ আসে। এই এছাড়া আর কিছু নাই। প্রজনন সংক্রান্ত রোগ যে এইডসটা আছে, এটা হচ্ছে জাস্ট রিডিং পড়লে হবে। এত সব এই যে 3,33,00,000 এতটা দেশ, এটা এইগুলো কোনো প্রয়োজন নাই, এগুলা সংখ্যা রিলেটেড, এগুলোর থেকে ইম্পর্টেন্ট জিনিসও আছে, এগুলা এমসিকিউর জন্য মানে মুখস্থ করে তোমাদের ফেলা লাগবে না, এগুলো জাস্ট একটু রিডিং দিও। তো চলো, এতক্ষণ ধরে আমরা যে দেখলাম যে এমসিকিউ গুলা হচ্ছে মানে বইয়ের কোন অংশ থেকে আসতেছে, এবারে চলো আমরা একটু এমসিকিউ প্র্যাকটিস করি। আমি ক্লাসটা শুরুতেও একটা কথা বলেছি, আমি কথাটা আবারও বলছি, জীববিজ্ঞানে এমসিকিউ প্র্যাকটিস করার থেকে বেশি ইম্পর্টেন্ট বারবার বইটা পড়া। দ্যাটস ওয়াই আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে পুরো বইটা কোন কোন অংশ পড়বা একদম ধরে, আবার যদি নোট করতে চাও সেটা সহ দেখাই বুঝাই একদম পারফেক্ট ভাবে তোমাদের হাতে তুলে দিছি। এখন জাস্ট তোমাদেরকে আমি প্রমাণ দিব যে হ্যাঁ, এর মধ্য থেকে আমাদের কোশ্চিন গুলো আসছে। তোমাদেরকে বলেছিলাম যে এই অংশটা চিহ্নিতকরণ শিখতে হবে। তো এই যে এই অংশটা যখনই চিহ্নিতকরণ শিখছো তখনই চলে আসবে যে উত্তরদায় এবং নিচের চিত্রের অংশের নাম কি, মানে এই যে কোনো একটা অংশের নাম কিন্তু এখানে আসতে পারে, এবং সেজন্য আমি এখানে উল্লেখ করি নাই। দিনাজপুর বোর্ড 2025, এই যে গত বছরের কোশ্চিন আসছে, এখানে যে স্ত্রী কেশর যেটা, সেটার অংশ চিহ্নিতকরণ ছিল, অর্থাৎ এম এর নাম কি সেটা ছিল। তারপরে হচ্ছে পরেরতে কাজ আসে যে আমাদের হচ্ছে এই MNS মানে MN, এই অংশগুলো এখানে একটু লেখাগুলা হচ্ছে একটু উলট পালট হয়েছে, তো আমি এটাতে আর যাচ্ছি না। আচ্ছা, ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষকে কি বলে? ভ্রূণথলি মানে ওই যে স্ত্রী গ্যামেটোফাইটের যে কোষটা ছিল সেইটা, যে একদম হচ্ছে একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারের যে কোষটা সেটাকে আমরা বলি হচ্ছে এপিক্যাল কোষ। এটা তুমি যখন স্ট্রাকচার পড়বা এটা কিন্তু পেরে যাবা। নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়, এইটা মানে ওই যে ওই নিষেকের অংশ থেকে আসে, এটা হচ্ছে 12। তারপরে হচ্ছে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটাতে? আচ্ছা, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটাতে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে হচ্ছে মাশরুম। আমি এটা একটু বলি, ছত্রাকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়। হ্যাঁ, বাদ বাকি গুলোতে রেণু আসলে উৎপন্ন হয় না। রেণু বা স্পোর যেটা, এটা ছত্রাকের বৈশিষ্ট্য। এটা ওয়ান কাইন্ড অফ, এই অধ্যায়ের থেকে বেশি আসলে এটা এক অধ্যায়ের এমসিকিউ বেশি। এক অধ্যায়ের যে আমরা রাজ্যগুলো পড়ি, সে রাজ্যের মধ্যে যে ফানজাই রাজ্যটা আছে সেখানকার এমসিকিউ এটা বেশি ইন্ডিকেট করে। আচ্ছা, তারপর হচ্ছে কোন গ্রন্থি শিশুকালে বিকাশিত থাকে, পরে বয়বৃদ্ধির সাথে সাথে হচ্ছে ছোট হয়ে যায়? এটা তোমাদের বইতে আছে, থাইমাস গ্রন্থি। ওই যে গ্রন্থির হরমোনের যে অংশটা সেটা। এই যে কত ঘন্টা পর নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন শুরু হয়? 36 ঘন্টা পরে। গোনাড থাকে কোথায়? এগুলো সব হরমোনের অংশ যখন পড়ে ফেলবা, এই এমসিকিউ কোনোটাই তোমার আলাদা করে শেখার দরকার নেই। আমি একটু যাই। আচ্ছা, এই যে পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকে কোনটাতে? উদাহরণ পড়াইছিলাম না যে পুংকেশর দলমণ্ডলের সাথে যখন যুক্ত থাকে, একটা ছিল সিনজেনেসিয়াস আর আরেকটা হচ্ছে বিযুক্ত, মানে হচ্ছে পুংকেশর নিজেদের মধ্যে যুক্ত না থেকে দলমণ্ডলের সাথে যুক্ত থাকে। সো এইটার উদাহরণ কি হবে?
এটার উদাহরণ হচ্ছে ধুতরা। আর দলমন মানে নিজেদের মধ্যে যুক্ত থাকে সেটা কিন্তু আমাদের জবা। তারপরে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরিত হয়, একটু আগেই দেখাইছি। কোনটি অবৃন্তক ফুলের উদাহরণ, তোমরা খেয়াল করছো? খালি উদাহরণ আসতেছে এবং সবচেয়ে বেশি আসতেছে হরমোনের অংশ থেকে কোশ্চিন, আর নিষেকের অংশ থেকে যে টাইম গুলো ছিল সেই টাইম গুলো কোশ্চিন আসতেছে। তোমরা যদি একবার বসো এবং এই জিনিসগুলো একটু ঠুসঠুস করে নোট করে ফেলো, তাহলে সারা জীবন মানে আর এটা এই অধ্যায় নিয়ে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। আসলে এই অধ্যায় থেকে কিন্তু এবার শর্ট সিলেবাস এমসিকিউ কিন্তু 7টা অধ্যায় থেকে, 7 দুগুণে 14, তো 3 7 21, প্রতিটা অধ্যায় থেকে 3টার বেশি এমসিকিউ আসবে। এই অধ্যায় থেকে কিন্তু আসলে 3টা এমসিকিউ আসবে এবং একটা এমসিকিউ উদাহরণ থেকে আসবে, মানে যে নিচের কোনটা উদাহরণে যে এরকম কোনটা অবৃন্তক ফুল, হ্যাঁ এরকম একটা আসবে। আর আরেকটা আসবে হচ্ছে হরমোনের অংশ থেকে, আরেকটা আসবে হচ্ছে নিষেকের অংশ থেকে। একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই অধ্যায়ে 3টা এমসিকিউ আসবে, 3টা এমসিকিউ একটা হরমোনের অংশ থেকে, একটা উদাহরণের অংশ থেকে, আর একটা হচ্ছে নিষেকের যে টাইমিং আছে সেই টাইমিং এর অংশ থেকে। আর এক্সট্রা যদি আসে তাহলে ওই যে ফুলের যে চিহ্নিতকরণ সেখান থেকে আসবে। উভয়লিঙ্গ ফুলের উদাহরণ কোনটা, একলিঙ্গ ফুলের উদাহরণ কোনটা, তারপরে পেঁপের ক্ষেত্রে প্রযোজ্য, এটা দেখো আবার একটু ঘুরায় করছে, যেহেতু পেঁপে অনেক জায়গায় আসছে, তো পেঁপে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমাদের বলছে যে 3টাই। পেঁপের তো বোটা থাকে, তোমরা সবাই জানো যে পেঁপের হচ্ছে বোটা থাকে, তো সবৃন্তক ফুল হবে। যেই ফলের বোটা থাকে সেই ফুলেরও বোটা থাকে, কারণ ফুলের বোটাই পরে ফলের বোটাতে কনভার্ট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এক লিঙ্গ যারা, তারা কিন্তু ভিন্নবাসী হয়, এই জিনিসটা একটু বুঝো। যারা উভলিঙ্গ, যারা উভলিঙ্গ তাদের হচ্ছে একটা ফুলের মধ্যে আসলে দুটো লিঙ্গ থাকে, একটা ফুলের মধ্যেই দুটো লিঙ্গ থাকে। যেহেতু একটা ফুলের মধ্যে আমার ওখানে দুটো লিঙ্গ থাকে, সো খুবই অবভিয়াস ব্যাপার যে যখন হচ্ছে একটা ফুলের মধ্যে দুটো লিঙ্গ থাকছে তখন তারা হচ্ছে সহবাসী হবে, মানে একটা দেহ দিয়েই তারা হচ্ছে নিষেক করতে পারবে। কারণ হচ্ছে একটা ফুলের মধ্যেই তো আমি পুংস্থ স্তবক দুইটাই পাচ্ছি, উভয় লিঙ্গ যেহেতু দুটোই লিঙ্গ পাচ্ছি। কিন্তু যারা এক লিঙ্গ তারা কিন্তু একটা বডি দিয়ে তাদের মধ্যে নিষেক করতে পারবে না, কারণ তার মধ্যে হয় শুধু পুংস্তবক আছে অথবা স্ত্রীস্তবক আছে, হয় সে শুধু শুক্রাণু উৎপাদন করতে পারে অথবা ডিম্বাণু। তাহলে তার কিন্তু ভিন্ন শরীরের বাস লাগবে, অর্থাৎ ভিন্ন শরীরের থেকে তার শুক্রাণু বা ডিম্বাণু কালেক্ট করতে হবে। সো যে এক লিঙ্গ সে কিন্তু ভিন্নবাসী, আর যে উভয় লিঙ্গ সে কিন্তু সহবাসী। এই জিনিসটা তোমরা একটু ক্লিয়ার হয়ে নিও। পরাগ, কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ, সেম উদাহরণ আসছে, এই জন্য এই উদাহরণগুলো আমি জানি যে হুদাই যে তোমাকে আমি এখানে বসে বসে মুখস্থ করাবো, তুমি এখানে বসে মুখস্থ করবা তারপরে ভুলে যাবা, আমি জানি। সো এমসিকিউ গুলো মানে ওই শিওর শট হবে না। সো আমি আগেই তোমাকে উদাহরণ দেখে আনছি, এখন জাস্ট তোমাকে সবগুলো বোর্ড কোশ্চিন মিলাই দিচ্ছি। তুমি প্লিজ এই ক্লাসটা করার পরে আর বোর্ড কোশ্চিন আলাদা করে পড়তে যাবা না, তুমি পড়তে যাবা বই যেভাবে আমি দেখাই দিছি, তোমার আর বোর্ড কোশ্চিন পড়ার দরকার নাই এই ক্লাসটা করার পরে। আচ্ছা, এরপর হচ্ছে ফুলের কোনটি বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক, ফুলের বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল। সবচেয়ে এই 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 কোথায় গেল কোথায় গেল, বেশি দূর চলে গেছে, একটা মিনিট। এই যে ফুলের বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক, বাহিরের স্তবক হচ্ছে বৃতি বা বৃত্তাংশ, এর পরের স্তবক হচ্ছে আমাদের দলমণ্ডল। এরপর হচ্ছে কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও পরপরাগী, দেখো দুটো একসাথে করে দিছে, তার মানে তুমি পরপরাগী ফুলের উদাহরণ পড়বা তাহলে তুমি এটা পারবা, আবার বহুগুচ্ছ ফুলের যদি উদাহরণ পড়ো তাহলে এটা পারবা। তো তুমি যদি যখন একটা জিনিস নোট করতেছো, জায়গাটা কিন্তু এতটুকু হয়ে যাবে, এক পেজের মধ্যে তোমার সবগুলো উদাহরণ নোট হয়ে যাবে। তুমি কিন্তু তখন এমনিতেও একটা ভুলে গেলে আরেকটা মনে রাখতে পারবা যে হচ্ছে শিমুল, ঠিক আছে? এগুলো তো সব আমি নিজেও মুখস্থ করি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে গর্ভকেশর কোথায় অবস্থান করে। বাট তোমাদের মতো বয়সে আমার একটা খাতা ছিল, ঠিক আছে, ওইটা আমি পরীক্ষা পর্যন্ত মনে রাখছিলাম। গর্ভকেশর কোথায় অবস্থান করে, গর্ভকেশর কোথায় অবস্থান করে, পাপড়ির বাহিরে ফুলের কেন্দ্রে। গর্ভকেশর মানে হচ্ছে স্ত্রী স্তবকের যে অংশটা, অবভিয়াসলি সেটা ফুলের কেন্দ্রে হবে, তাই না? সো এটার অ্যান্সার হচ্ছে ফুলের কেন্দ্র। আচ্ছা, ঢাকা বোর্ড 2021, অনেক সহজ কোশ্চিন এটা। দললগ্ন পুংস্তবক কোন ফুলে দেখা যায়, এই যে দললগ্ন যেটা আমরা বলছিলাম, একটা হচ্ছে যুক্তধানী মানে সবগুলো একসাথে, একটা হচ্ছে দললগ্ন মানে পুংস্তবকের সাথে ওইটা হচ্ছে আলাদা কানেকশনে থাকবে, সেটা হচ্ছে ধুতুরা। এরপরে এই যে একগুচ্ছ উদাহরণ, উদাহরণ আমি আর দেখাচ্ছি না, হুদাই আমাদের ক্লাস বড় করার দরকার নাই। সো অত্যাবশ্যকীয় অঙ্গাণু কয়টা, অত্যাবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে আমাদের 3টা। তারপরে আমাদের হচ্ছে বি চিহ্নিত অংশের নাম কি, এই যে এখানে বি চিহ্নিত অংশের নাম যেটা, সেটা হচ্ছে পরাগধানী।
এই যে এটা হচ্ছে পরাগধানী, এটা পরাগদণ্ড, চিহ্নিতকরণ থেকে কিন্তু কোশ্চিন আসছে, দেখো খেয়াল করে, এবং এর কাজ আসছে। আমি বলছিলাম যে আরেকটা কোশ্চিন আসে চিহ্নিতকরণ থেকে কাজ। আচ্ছা, এরপরে চলে আসি আচ্ছা, উক্ত পরাগায়ন ঘটে। উক্ত পরাগায়ন মানে উদাহরণ হিসেবে বলছে উক্ত পরাগায়নের ক্ষেত্রে হচ্ছে কোনটা ভূমিকা পালন করে, মানে স্বপরাগায়ন পরপরাগায়নের বৈশিষ্ট্য, সেটাও বলে দিয়েছিলাম। তারপরে নিচের কোনটি প্রজাতি চরিত্রগত বৈশিষ্ট্য বজায় রাখে। আচ্ছা, এটা স্বপরাগায়ন পরপরাগায়নের কোশ্চিন গুলো আসছে এখানে। তো স্বপরাগায়নের একদম বেসিক, পরপরাগায়নের যে বেসিক দুটো কনসেপ্ট সেটা মনে রাখলেই হয়। স্ব মানে নিজের মধ্যে, যখন কোনো কিছু নিজের মধ্যে হবে তখন বাইরে থেকে কোনো ক্যারেক্টারিস্টিক্স মিক্স হবে না, তার মানে হচ্ছে বৈশিষ্ট্যটা অ্যাজ ইট ইজ বজায় থাকবে। আর পরপরাগায়ন মানে হচ্ছে আমাদের বাহিরের ক্যারেক্টার মিক্সিং হবে এবং তার মধ্যে উন্নত ক্যারেক্টারের তৈরি হবে। আচ্ছা, পুষ্পমঞ্জরি, পরাগী ফুল ছোট হলে পুষ্পমঞ্জরিতে সাজানো থাকে। এটার উদাহরণটা মেবি এই এমসিকিউটা ভুল আসছে, আমি যতদূর অ্যান্সারটা আমার ভুল আসছে সম্ভবত। আচ্ছা, ওকে, সেম আমাদের। আচ্ছা, এখানে একটু তোমাদেরকে মার্ক করতে চাই, দেখো গর্ভমুণ্ড আঠালো ও শাখান্বিত, এখানে কিন্তু তুমি পড়ছো যে পতঙ্গ পরাগী ফুল কোনটা। তো পতঙ্গ পরাগী পড়ছো, ফুলের নাম পড়ছো, বাট পতঙ্গ পরাগী বৈশিষ্ট্যটা পড়ো নাই। আমি বলছি পরাগী যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোও কিন্তু পড়তে হবে, না হলে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখো 22 সালের সুগন্ধ নেই, পানি পরাগী যে ফুলগুলা সেগুলোতে সুগন্ধ থাকে না, সো ওইটা অংশের উদাহরণ সহ পড়তে হবে, ওই একটা অংশের উদাহরণ সহ পড়তে হবে এবং বৈশিষ্ট্য সহ পড়তে হবে। এই যে বৈশিষ্ট্য চলে আসছে, এইভাবে না এসে এইভাবে আসছে, ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট না এসে এইভাবে আসছে। সো এটা গেল পানি পরাগী ফুল, সেম। সো আমরা মোটামুটি 21-23 সালের কোশ্চিনের দিকে চলে আসছি। 20 সাল পর্যন্ত কোশ্চিন সলভ করলে আমাদের এনাফ। তো 22 সাল পর্যন্ত আমরা চলে আসছি কোশ্চিনে। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়, মিওসিসের মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়। 19 সাল পর্যন্ত মোটামুটি কোশ্চিনে আমরা চলে আসছি। তোমরা দেখলা যে আমি একদম সামারি করে দেই, সেটা হচ্ছে অনেক এমসিকিউ প্র্যাকটিস করে আমার কাছে মনে হয় এগুলো কিচ্ছুই মাথায় থাকে না। সো আমি একটু সামারি করে দিই। আমাদের 7টা চ্যাপ্টার, আমাদের মানে শর্ট সিলেবাসের জন্য আমাদের 7টা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে 3টা করে এমসিকিউ মাস্ট আসবে, এর বেশিও আসতে পারে, 4টাও আসতে পারে। এই টাইপ অফ অধ্যায় থেকে 4টা এমসিকিউ চলেও আসতে পারে। একটা এমসিকিউ মাস্ট আসবে হচ্ছে উদাহরণ থেকে, তবে উদাহরণের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য সহ পড়ব, বিশেষ করে বাহক মানে পতঙ্গ পরাগী, পানি পরাগী, বায়ু পরাগী, এগুলোর উদাহরণ বৈশিষ্ট্য সহ বেশি ভালো করে পড়বে এবং অন্যান্য যে উদাহরণগুলো আমি দেখাইছি শুরুতে সেগুলো সব পড়বো। 2 নম্বর হচ্ছে আমাদের হরমোন, কোন হরমোনের কোন কাজ, নিচের কোন হরমোন কোন কাজ করে সেটা থেকে একটা কোশ্চিন আসবে। 3 নম্বরে হচ্ছে নিষেক থেকে একটা কোশ্চিন আসবে, নিষেকের টাইমিং নিয়ে একটা কোশ্চিন আসবে। এই 3টা অংশ থেকে 3টা কোশ্চিন মাস্ট। 4 নম্বরে মাঝে মাঝে আমরা আসতে দেখব ফুলের অংশ, ঠিক আছে, এটা আমরা আসতে দেখবো। একটা আদর্শ ফুলের অংশগুলো জানা থাকলে সেই কোনটা কোন অংশ এবং সেটার হচ্ছে কাজ। সো তোমাদের এত এমসিকিউ জীববিজ্ঞানের ক্ষেত্রে সলভ করার কোনো প্রয়োজন নাই। আপু যেভাবে একদম ক্লাসের শুরুতে দেখাই দিছে যে এই অংশগুলো বই থেকে কোন কোন অংশ কিভাবে পড়তে হবে এবং নোট করতে হবে, এটা এনাফ, ঠিক আছে, আমি বুঝাতে পারছি। সো তোমরা এভাবে গুছিয়ে জিনিসটা পড়ে ফেলবা। এমসিকিউর জন্য কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি ইচ্ছা করে ক্লাসটা লেন্দি করি নাই, যেটুকু দরকার একদম সেটুকু তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। সো ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।